আসসালামু আলাইকুম। আমরা আছি মেরি নার্সিং এর পক্ষ থেকে। আজকের আমরা সাধারণ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস দেখব। আমাদের টপিকসটা হচ্ছে রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, যেটা এটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষায়, সেটা ডিপ্লোমা হোক বিএসসি হোক, প্রত্যেকটা গ্রুপের জন্যই খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস। কারণ প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষায় এই একমাত্র রক্ত থেকেই দেখা যায় যে দুই একটা কোশ্চেন প্রতি বছর পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ এই টপিকসটার ভিতরে যে কন্টেন্টস গুলো আছে সেগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে নার্সিং ভর্তি পরীক্ষায় 1 বা 2 মার্ক। কারণ আমাদের হচ্ছে জানি ডিপ্লোমা নার্সিং এর সাধারণ বিজ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো তার ভিতরে হচ্ছে 30 মার্কের যে টপিকস যেখান থেকে প্রশ্ন হয়, তার ভিতরে রক্ত একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস। এবং এই টপিকস থেকে প্রতি বছরই আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি বা প্রশ্ন দেখতে চাই, তাহলে দেখা যাবে যে প্রতি বছরই এখান থেকে হচ্ছে একটা বা দুইটা কোশ্চেন কিন্তু অ্যাজ ইউজুয়াল ভাবে খুব গুরুত্বপূর্ণভাবে এসে পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয়টা, যে আজকে আমরা যে টপিকস দেখবো রক্ত সংবহন তন্ত্র, যেটা এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো। এবং যদি আমরা এই ক্লাসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমাদের হচ্ছে আজকে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা যদি খুব ভালোভাবে আমাদের নিজেদের মধ্যে গুছিয়ে রাখতে পারি বা আমরা মেমোরাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষার ভিতরে যে 1 বা 2 মার্কের প্রশ্নের যে অ্যান্সার গুলো, সেটা কিন্তু আমি কিন্তু 100% করতে পারবো। এভাবে যদি আমি প্রত্যেকটা সাধারণ বিজ্ঞানের টপিকস যদি খুব ইন্ডিভিজুয়াল ভাবে খুব ভালোভাবে হচ্ছে শেষ করতে পারি, তাহলে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের জন্য যে 30 মার্কের যে একটা মানে শিক্ষার্থীদের ভিতরে যে একটা ভয় থাকে যে সাধারণ বিজ্ঞান থেকে মনে হয় প্রশ্ন আসলে আমি পারবো না বা এটা হবে না, তো সেক্ষেত্রে হচ্ছে এই ভয়টা কিন্তু মেরি নার্সিং সব সময় চেষ্টা করে এবং ইনশাল্লাহ সফলভাবেই সফল হয়ে আসতেছে যে বিজ্ঞানে যে 30 মার্কের প্রশ্নটা হয়, সেখানে আমাদের শিক্ষার্থীরা সবাই কিন্তু অনলাইন হোক অফলাইন হোক সকল ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এখানে 100% অ্যান্সার করে আসতে পারে এবং তাদের সফলতার হারও 100%। তো আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করে দেই। আজকের যে টপিকটা সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রের ভিতরে প্রথমেই হচ্ছে আমাদের জানতে হবে আসলে রক্ত সংবহন তন্ত্রটা কি। আমরা জানি ব্লাড বা রক্ত, এটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই একটু মোটামুটি একটা আইডিয়া থাকে। এর ভিতরে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। রক্ত কি, আমাদের ফার্স্ট অফ হচ্ছে রক্ত কি, রক্তের উপাদান, এটা একটু ভালোভাবে জানতে হবে। আমরা সবাই জানি রক্তের পিএইচ লেভেল, রক্তের কাজ, এই সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস হচ্ছে আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তার আগে আমরা চেষ্টা করি রক্ত সংবহন তন্ত্রটা কি আসলে, সেটা এখানে কি লেখছে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটু রিডিং এর মতো পড়ি, এর ভিতর থেকে সার সংক্ষেপটা বাইর করার চেষ্টা করবো আমরা। দেখেন এখানে লেখা আছে মানবদেহের অভ্যন্তরে মানে মানবদেহের ভিতরে এক বিশেষ তন্ত্র, মানে একটা জাস্ট সিস্টেম, যেটাকে আমরা বলতে ব্লাড সিস্টেম, অর্থাৎ একটা সিস্টেমের অর্থাৎ আমাদের টোটাল বডিটা যে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেটা কিন্তু ব্লাড সার্কুলেশনের জন্য হচ্ছে। তাহলে ব্লাড সার্কুলেশনটা কিভাবে পরিবাহিত হয় বা কিভাবে আমাদের পুরো সিস্টেমটাকে চালু করে রাখতেছে, এটা কিন্তু একটা তন্ত্রের আন্ডারে আছে। তাহলে মানবদেহের অভ্যন্তরে এক বিশেষ তন্ত্র খাদ্যসার, শ্বসন গ্যাস, রেচন বজ্র পরিবহন এবং দেহের তাপমাত্রা ও বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন ও রোগ জীবাণু প্রতিরোধের কাজে স্বয়ংক্রিয়ভাবে নিয়োজিত, তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। জাস্ট এটা হচ্ছে আমরা একটু জানার জন্য বললাম যে রক্ত সংবহন তন্ত্রটা কি করে। সে কিন্তু আমরা একটু খেয়াল করছেন এখানে লেখছে যে, তো আপনার বিভিন্ন যে লেখছে যে রেচন বজ্র পরিবহন, শরীর থেকে বের করে দেওয়া, শ্বসনে সাহায্য করে, খাদ্যসার, আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, প্রোটিন জাতীয় খাবার খাই, স্নেহ জাতীয় খাবার খাই, সেটা যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পরিবহন করে কে, রক্ত। আচ্ছা, তারপর হচ্ছে সে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, রোগ জীবাণু প্রতিরোধে কাজ করে, অর্থাৎ বিভিন্ন কাজ কিন্তু রক্ত করে থাকে। আমরা রক্তের কাজের ভিতরে এগুলো দেখতে পাবো যে রক্তে কি কাজ করে। তো আমরা সংজ্ঞার ভিতরে দেখতে পাচ্ছি সে খাদ্য সার মানে খাদ্যের মূল উপাদানগুলো শরীরের বিভিন্ন অঙ্গে নিয়ে যায়। তারপর হচ্ছে দেখলাম শ্বসন গ্যাসে সাহায্য করে, রেচন বজ্র শরীর থেকে পরিবহনে অর্থাৎ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে, তারপর হচ্ছে বিপাক ক্রিয়ায় সাহায্য করে, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধনে সাহায্য করে এবং রোগ জীবাণু প্রতিরোধে, ঠিক আছে, আমাদের রক্ত সংবহন তন্ত্র কাজ করে থাকে। এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল রক্ত কি কি কাজ করে থাকে সেটা আমরা সংজ্ঞার মাধ্যমে জানতে পারলাম। এবারে হচ্ছে আমরা একটা সংবহন তন্ত্র মানে একটা টোটাল সিস্টেম, শুধুমাত্র কিন্তু একটা জিনিস নিয়ে তৈরি হতে পারে না। একটা সিস্টেমের ভিতরে অনেকগুলা পর্যায় বা অনেকগুলা হচ্ছে ধাপ থাকে। তাহলে আমরা যদি বলি রক্ত সংবহন তন্ত্র মানে একটা সিস্টেম, রক্তের একটা যে সিস্টেম, সেটা আসলে তার ভিতরে কি কি জিনিস আছে। আমরা জানি আমাদের দেহে, সারা দেহে যে রক্তটা যে পরিবাহিত হয় সেটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে হৃৎপিণ্ড বা হার্ট যেটা আছে সেটা যে পাম্প করে, রেগুলার পাম্প করার কারণেই কিন্তু মূলত হচ্ছে
আমাদের সারা দেহে রক্ত পরিবাহিত হচ্ছে। তাহলে আমাদের এই যে হৃৎপিণ্ড যদি না থাকতো তাহলে কিন্তু রক্ত সারা দেহে ছড়াইয়ে পড়তে পারতো না। তাহলে আমাদের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে একটা মূল অর্গান বলতে পারি, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। তাহলে রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে হৃৎপিণ্ড, একটা হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ। রক্তবাহিকার ভিতরে আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে প্রথমেই জেনে নেব কি কি আছে। একটা হচ্ছে ভেইন বা শিরা, আর একটা হচ্ছে আর্টারি বা ধমনী। দুইটা জিনিস আমাদের মূল ইম্পর্টেন্ট। এছাড়াও আছে কৌশিক ঝিলিকা আছে, আরো অনেক জিনিস আছে, কিন্তু আমরা মূলত এই জিনিসগুলো একটু ভালো করে জেনে নিই। তাহলে আমি বললাম যে রক্ত সংবহন তন্ত্রটা একটা সিস্টেমটা কি কি জিনিস নিয়ে গঠিত। যদি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে রক্ত সংবহন তন্ত্রের আওতাধীন কোন কোন জিনিস রয়েছে, তাহলে এক হচ্ছে হৃৎপিণ্ড, আর এক হচ্ছে শিরা, ধমনী, কৌশিক ঝিলিকা, যাকে আমরা একত্রে বলছি কি রক্তবাহিকা সমৃদ্ধ। তাহলে আমরা এরপর একটা কথা লেখা আছে, ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে, মোস্ট ইম্পর্টেন্ট উইলিয়াম হার্ভে এই ব্যক্তির নাম, এই ব্যক্তি কিন্তু সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্রটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এটা কিন্তু একটা বিএসসি পরীক্ষায় কোন একটা সেশনের বিএসসি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছিল যে রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক কে? উইলিয়াম হার্ভে। তাহলে আমরা প্রথম স্টেপ টু যেটু দেখলাম, আমরা সেখান থেকে আমরা কি কি জিনিস আমরা নিতে পারি। এখানে বলা হয়েছে রক্তের প্রথমেই কাজ, সংজ্ঞার ভিতর থেকে, আমাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু সংজ্ঞার ভিতর থেকে আমরা কিছু কাজ বের করে নিলাম। রক্ত খাদ্যসার পরিবহন করে, শ্বসন গ্যাস পরিবহন করে, রেচন বর্জ্য শরীর থেকে বের করে দিতে সাহায্য করে, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, রোগ জীবাণু প্রতিরোধে সাহায্য করে, এ সকল সব কাজ করে থাকে রক্ত। রক্ত সংবহন তন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত? প্রথমেই পাইছি আমরা হৃৎপিণ্ড, তারপর পাইছি ধমনী, শিরা, কৌশিক জালিকা, এই সকল জিনিস নিয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র গঠিত। তাহলে আমার কিন্তু আবার বলছি রক্ত সংবহন তন্ত্র আমরা চারটা জিনিসের নাম পড়ছি। একটা হচ্ছে হৃৎপিণ্ড, সেকেন্ড 2 হচ্ছে ধমনী, নাম্বার 3 হচ্ছে শিরা, নাম্বার 4 হচ্ছে কৌশিক জালিকা। এছাড়াও আরো এর সাথে কানেক্টেড কিছু জিনিস থাকে, সেটা আমরা আবার ভিতরে যখন পড়বো তখন আমরা জেনে নিব। তাহলে কথা হচ্ছে চারটা জিনিস নিয়ে কিন্তু রক্ত সংবহন তন্ত্র গঠিত, এবং রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক হচ্ছে কে? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে সে সর্বপ্রথম রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কারক ছিলেন। তাহলে আমরা প্রথমে যে টপিকটা দেখলাম এটা কিন্তু আমাদের টোটাল ওভারঅল একটা আইডিয়া হয়ে গেল। নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন এসে যেতে পারে। এবারে আমরা স্পেসিফিক ভাবে দেখবো রক্তটা কি, আসলে রক্তটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই রক্ত আসলে কি, আমরা জানি রক্ত একটা তরল পদার্থ। রক্ত একটা তরল পদার্থ, আমরা দেখি যে পানির মতো একটা তরল পদার্থ, যেটা আসলে স্পেসিফিক ভাবে কি কোন টিস্যু দ্বারা গঠিত সেটা আমরা দেখব। রক্ত বলা হয়েছে রক্তরস নামক এক প্রকার তরল মাতৃকায় ভাসমান বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে, রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলা হয়। ঠিক আছে, রক্তরস, কারণ রক্তের আমরা নরমালি দুইটা উপাদান, রক্তকে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্ত কণিকা। দুইটা জিনিস আমরা পাবো। রক্তকে যদি আমি ভাগ করি তাহলে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি তাহলে রক্তকে আমরা নরমালি দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা রক্তরস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত কণিকাকে আমরা হচ্ছে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারবো, যেমন আমরা পড়ছি আরবিসি মানে রেড ব্লাড সেল, বাংলায় আমরা বলি লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লাটিলেট মানে অনুচক্রিকা। অর্থাৎ আমরা রক্তকে নরমালি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রক্তরস, একটা রক্তকণিকা। রক্তকণিকার আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো যে রক্তরস নামক মাতৃকায় কিছু টিস্যু থাকে, তাকে আমরা রক্ত বলবো। রক্ত এক ধরনের তরল যোজক কলা, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্ন বা আসার মতো একটা প্রশ্ন। রক্ত আসলে কি? রক্ত হচ্ছে একটা তরল যোজক কলা বা টিস্যু। আচ্ছা, রক্তের আমি বলছিলাম রক্তের উপাদান দুইটা, একটা রক্তরস, একটা রক্ত কণিকা। এখানে
বলা হয়েছে রক্তের উপাদান দুইটি, দেখো লেখা আছে, একটা হচ্ছে রক্ত রস বা প্লাজমা, আর একটা লেখা আছে রক্ত কণিকা। এটার পার্সেন্ট দেওয়া আছে যে রক্ত রস হচ্ছে টোটাল 100% যদি আমরা ধরি তাহলে রক্ত রসের পরিমাণ হচ্ছে 55% আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%, অর্থাৎ রক্ত রস হচ্ছে 55%, রক্ত কণিকা হচ্ছে 45%। এখানে দেখো লেখা আছে যে 55% হচ্ছে রক্ত রস বা প্লাজমা, এতে পানির পরিমাণ 90 থেকে 92% আর কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%, আর রক্ত কণিকা যেটা সেটা হচ্ছে কত পার্সেন্ট, 45%। তাহলে আমরা এখান থেকে কিন্তু ধরতে পারি রক্তকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রসের পরিমাণ 55%, রক্ত কণিকার পরিমাণ 45%। রক্ত কণিকাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে কিন্তু টোটালি আমরা ভাগ করে দিতে পারি। আমরা এখান থেকে যে টটপুষ্ট দেখলাম সেখান থেকে আমরা এই মূলটাই পাইলাম যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু বা কলা, যেটা দুইটি উপাদান, একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস হচ্ছে 55% 100% হিসাবে, আর রক্ত কণিকা হচ্ছে 45%। রক্ত কণিকা তিনটা ভাগে ভাগ করা যায়। এবারে আমরা দেখব রক্তের পরিমাণ, একজন সুস্থ স্বাভাবিক দেহের মানুষের রক্তের পরিমাণ কতটুকু। দেখো লেখা আছে 5 থেকে 6 লিটার, কিন্তু কথাটা লেখা আছে যে তোমার দেহের মোট ওজনের 8%। একজন ব্যক্তির ওজন যদি হয় 64 কেজি, তার 8% যদি করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অর্থাৎ তার 8% যতটা আসে। তবে আমরা নর্মালি ধরে থাকি একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির মানুষের শরীরে 5 থেকে 6 লিটার পরিমাণ রক্ত থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কত লিটার রক্ত থাকে। আমরা এভারেজ ভাবে ধরে রাখবো যে একজন সুস্থ স্বাভাবিক দেহের মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এর পিএইচ মাত্রা মোস্ট ইম্পর্টেন্ট, পিএইচ 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45 হচ্ছে পিএইচ। আমরা নরমালি হচ্ছে এখানে কয়েকটা জিনিস দেখবো। পিএইচ এর কথাটা যেহেতু আমাদের আসছে, তাহলে আমাদের এখানে পিএইচ স্কেলটা সম্পর্কে একটু আমরা টোটাল ওভারঅল একটা আইডিয়া নেব যে পিএইচ স্কেলটা কি। আচ্ছা, পিএইচ স্কেল যদি আমি দেখতে চাই, আমরা জানি পিএইচ স্কেলে হচ্ছে টোটাল দাগ থাকে আমার 14টা, অর্থাৎ 0 থেকে 14 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। পিএইচ স্কেলে আমার টোটাল এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 14, টোটাল 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলে দাগাঙ্কিত থাকে। এবং হচ্ছে আমার 0 এই মাঝখানে হচ্ছে 7, মাঝখানে হচ্ছে 7। যদি আমার পিএইচ এর মান 7 আসে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি নিরপেক্ষ। পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে অম্লীয়। আর পিএইচ এর মান যদি আমার 7 থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে আমার ক্ষারীয়। আচ্ছা, খেয়াল করো, তাহলে পিএইচ এর মানের উপর ডিপেন্ড করে। পিএইচ এর মান 7 হলে নিরপেক্ষ, 7 থেকে যদি কম হয় তাহলে সেটা অম্লীয়, আর 7 থেকে যদি বেশি হয় সেটা হচ্ছে আমার কি, ক্ষারীয়। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু এখানে বেসিক্যালি পেয়ে গেলাম। তাহলে আমরা দেখি রক্তের পিএইচ এর মানটা। আমরা দেখব রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45। যদি এক্সাক্ট মান আমরা ধরি তাহলে পাবো 7.4। খেয়াল করো, 7.35 থেকে 7.45, এবং যদি এক্সাক্ট মান দেখি তাহলে তার মান হচ্ছে কত, 7.4। এটা কিন্তু নার্সিং এডমিশন টেস্টে বহুতবার এই প্রশ্নটা আসছে যে রক্তের পিএইচ এর মান কত। আবার এখন এখান থেকে আমরা যেটা দেখব, যেহেতু আমরা রক্তের পিএইচ এর মানটা 7 এর থেকে বেশি পাইছি, কারণ কি 7.35 7 থেকে বেশি, 45 7 থেকে বেশি, তাহলে আমরা এটাকে বলতেই পারি রক্ত হচ্ছে কি, ক্ষারীয়। রক্ত হচ্ছে কি, ক্ষারীয়। দেখি একটু আমরা, আচ্ছা দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে রক্তের পিএইচ। দেখো এখানে সুন্দর করে লেখা আছে রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.35 থেকে 7.45, যেটার গড় মান যদি আমরা ধরি 7.4, যেটা হচ্ছে একটা কি, রক্ত সামান্য ক্ষারীয়। তাহলে আমরা কিভাবে বুঝলাম যে রক্তের মান যেহেতু 7 থেকে বেশি, অতএব সেটা হচ্ছে একটা ক্ষারীয়। রক্তের তাপমাত্রা, একটা টেম্পারেচার আছে, এখানে সেলসিয়াস, খেয়াল করবা, নট ফারেনহাইট। আমরা আমাদের শরীরের টেম্পারেচার বলি 98.4 ডিগ্রি ফারেনহাইট, নট সেলসিয়াস। তাহলে খেয়াল করবো, আমরা অনেক শিক্ষার্থী এখানে ভুলটা করে যে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা তফাৎটা একটা উল্টে ফেলায়। তাহলে সেক্ষেত্রে আমার রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবার রক্তের আপেক্ষিক গুরুত্ব, আবার অজৈব লবণ, উপস্থিত রক্তের স্বাদ নোনতা। আমরা জানি রক্তের একটু জাস্ট একটু লবণ লবণ টাইপ লাগে, কারণ কি এখানে বিভিন্ন ধরনের অজৈব লবণের উপস্থিতি আছে। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম, একজন সুস্থ স্বাভাবিকদের মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45,
গড় মান যদি ধরি তাহলে সেটাকে আমরা বলতে পারি 7.4। অর্থাৎ যেহেতু এটা 7 এর থেকে বেশি, অতএব সেটা হচ্ছে একটা কি ক্ষারীয়। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, নট ফারেনহাইট। এটা একটু ভালোভাবে মাথায় রাখবো, নট ফারেনহাইট, এটা কিন্তু সেন্টিগ্রেড। এবং হচ্ছে অজৈব লবণ উপস্থিতির কারণে রক্তের স্বাদ হচ্ছে নোনতা। আমরা যেহেতু বললাম যে বিভিন্ন ধরনের অজৈব লবণের উপস্থিতি থাকে, এখন অজৈব লবণ কি কি আছে সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যে রক্তরসে বিভিন্ন ধরনের অজৈব লবণের উপস্থিতি আছে। এটা জাস্ট হচ্ছে আমরা একবার রিটেনের মতো পড়বো। তার ভিতরে একটু খেয়াল করি আমরা, লৌহ মানে লোহা, আয়রন, ঠিক আছে, এই জাতীয় আয়োডিন, এই জাতীয় তোমার হচ্ছে প্রোডাক্ট রক্তের ভিতরে আছে। এবং আমরা এবার জৈব পদার্থের ভিতরে খেয়াল করব, জৈব পদার্থের ভিতরে একটা কথা লেখা আছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের নামগুলো আমাদের টানা মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় এডমিশন টেস্টে এসে থাকে যে নিচের কোনটি রক্তের প্লাজমা প্রোটিন। দেখো চারটা নাম পড়বো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, ঠিক আছে, চারটা প্লাজমা প্রোটিন। তোমরা বাচ্চারা এটা কিন্তু একদম টানা মুখস্থ রাখবা যে প্লাজমা প্রোটিন হচ্ছে চারটি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, ঠিক আছে, চারটা নাম কিন্তু টানা মুখস্থ রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রশ্ন এখান থেকে হতে পারে, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, নিচের কোনটি প্লাজমা প্রোটিন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। জাস্ট 2-3 বার করে মেমোরাইজিং করে রাখবা, জাস্ট এখান থেকে কোনো মিসিং হওয়ার কোনো অপশন না থাকে। এবার দেখো লেখা আছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। অর্থাৎ আমাদের শরীর থেকে আমাদের যে বজ্র পদার্থটা বের হয়ে থাকে সেটাই কিন্তু নাইট্রোজেন গঠিত। অর্থাৎ আমাদের শরীর থেকে যেভাবে ইউরিয়া বের হতে পারে, প্রস্রাবের আকারে বের হয়, ইউরিক অ্যাসিড বের হয়, অ্যামোনিয়া বের হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে বজ্র পদার্থগুলো আমাদের শরীর থেকে বের হয়ে থাকে সবই নাইট্রোজেন গঠিত। এন বেস অর্থাৎ নাইট্রোজেন গঠিত পদার্থ, রেচন পদার্থ অর্থাৎ বজ্র পদার্থ। দেখো তাহলে এই রেচন পদার্থের মধ্যে অর্থাৎ আমাদের শরীর থেকে যে পদার্থগুলো বের হয় সেগুলো আসলে কি, তার রাসায়নিক নামগুলো কি, দেখো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কিটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, ঠিক আছে। অর্থাৎ নিচের কোনটি রেচন পদার্থ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, যদি আমাদের অ্যাজুজাল ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের শরীর থেকে প্রস্রাব আকারে ইউরিয়া আকারে বের হয়ে যায়, ইউরিক অ্যাসিড বের হয়, কিটিনিন বের হয়, জ্যান্থিন বের হয়, অ্যামোনিয়া বের হয়, এগুলো সবই হচ্ছে নাইট্রোজেন জড়িত বজ্র পদার্থ। আচ্ছা, তাহলে আমরা এটা গেলাম। এবারে আমরা দেখবো রক্তের কাজ। আমরা বলছিলাম রক্তের কাজটা একটু দেখতে হবে। রক্তের কাজ আমরা সংজ্ঞার ভিতরে অনেক কিছু পাইছি, জাস্ট এগুলো হচ্ছে আমরা একবার রিডিং করবো, যে রক্তের কাজ হচ্ছে তারল্য রক্ষা করা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, শরীর থেকে রেচনের জন্য মানে বজ্র পদার্থ বের করে দেওয়া, রক্তরসে দ্রবীভূত হয়ে বিভিন্ন টিস্যু অঙ্গে অর্থাৎ খাদ্য সার, যেটা বলছিলাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড যেগুলো আছে সেগুলো হচ্ছে রক্তের ভিতরে দ্রবীভূত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, রক্তরসের মাধ্যমে বিভিন্ন হরমোন, এনজাইম, লিপিড এগুলো শরীরের বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। জাস্ট হচ্ছে আমরা 2-3 বার রিডিং করবো রক্তের কাজটা আসলে কি। এবারে আমরা দেখব রক্তকণিকা, যেটাকে আমরা বলছিলাম রক্তকণিকা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, যেটাকে আমরা 3টে ভাগে ভাগ করছিলাম, যেটা রক্তের টোটাল 45% অংশ জুড়ে আছে। তাহলে সেই 45% অংশ জুড়ে যে আছে রক্তকণিকা, সেই রক্তকণিকাকে আমরা দেখব। অর্থাৎ খেয়াল করো, আমরা কিন্তু ওই সময় দেখছিলাম রক্তরস, রক্তরস মানে হচ্ছে পানি জাতীয় প্রোডাক্ট, ঠিক আছে, যেটার পরিমাণ 55%, যেটার পরিমাণ কত পার্সেন্ট পাইছিলাম, 55%। আর রক্ত কণিকা পার্সেন্ট পাইছিলাম আমরা 45%। তাহলে আমরা বলতেই পারি যে রক্ত কণিকা রক্তরসের মধ্যে ভাসমান, পানির মধ্যে ভাসমান, অর্থাৎ রক্ত কণিকাটা রক্তরসের মধ্যে ভাসমান। তাহলে রক্তরসের মধ্যে ভাসমান বিভিন্ন কোষকে রক্ত কণিকা বলে, সেটা আমরা বলতে পারি। পানির মধ্যে অর্থাৎ রক্তের যে রক্তরসটা, যে আমরা যেটা বলি এটাকে বলি মেডিকেল টার্ম হিসেবে রক্তরস বলে থাকি, সেই রক্তরসের ভিতরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে কণিকা ভাসমান অবস্থা থাকে তাকে আমরা বলবো রক্তকণিকা। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। রক্তকণিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়, হেমাটোপোয়েসিস, ঠিক আছে, রক্তকণিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয় 100%, এই লাইনটা হেমাটোপোয়েসিস 100% আমাদের এটা মাথায় রাখতে হবে যে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়ার নাম কি, হেমাটোপোয়েসিস। হেমা থেকে, হেমো থেকে হচ্ছে ব্লাড কথাটা আসছে বা রক্ত কথাটা আসছে, এই হিম থেকেই মূলত হচ্ছে ব্লাড বা রক্ত কথাটা আসছে। তাহলে হেমাটোপোয়েসিস, সিস মানে হচ্ছে একটা তৈরি হওয়া, উৎপন্ন হওয়া, তাহলে কথা হচ্ছে রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়া কি আমরা বলবো কি, হেমাটোপোয়েসিস বা রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়া। আচ্ছা, এবার দেখি আমরা পাশে কি লেখা আছে। রক্তকণিকা 3 ধরনের, এই লাইনগুলো আমরা আগেই পেয়েছি, যে এরিথ্রোসাইট মানে আরবিসি,
এরিথ্রোসাইট মানে আরবিসি রেড ব্লাড সেল লোহিত কণিকা, লিউকোসাইট এই টার্মগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ডব্লিউবিসি শ্বেত রক্ত কণিকা, প্লেটলেট বা থ্রম্বোসাইট এর নাম হচ্ছে কি অনুচক্রিকা। তিনটা টাইপ রক্ত কণিকা, তিন প্রকার, যেটাকে আমরা বিভিন্ন বাংলা টার্মও জানবো, মেডিকেল টার্মও জানবো, ইংলিশ টার্মও জানবো, অর্থাৎ লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত অনুচক্রিকা, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, আবার যদি আমরা বলি আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, প্রত্যেকটা টার্মই হচ্ছে আমাদের জানতে হবে কোনটার কি নাম। আচ্ছা, এবার আমরা লোহিত রক্ত কণিকা সম্পর্কে কিছু স্পেসিফিক, যেহেতু কথার ভিতরেই আছে লোহিত মানে এটার কালার হবে কি লাল, রক্তের কালারটা কি আমরা জানি লাল, কারণ হচ্ছে কি লোহিত রক্ত কণিকা, লোহিত মানে হচ্ছে লাল। তাহলে যখনই আমরা দেখলাম যে লোহিত মানে লাল, তাহলে অবশ্যই আরবিসি মানে লোহিত রক্ত কণিকা তার কালার হচ্ছে রেড, রেড মানে হচ্ছে কি লাল। তাহলে রক্তের কালারটা লাল কেন হয়, আমরা একটা প্রশ্ন আসতেই পারে যে রক্তের কালারটা লাল কেন, ঠিক আছে, লাল না হয়তো অন্য কালার হইতে পারতো, সবুজ, হলুদ, নীল কালার, বিভিন্ন কালার হইতে পারতো, কিন্তু রক্তের কালার কেন লাল? অবশ্যই রক্তের মধ্যে কিছু একটা জিনিস আছে। তাহলে রক্তের মধ্যে কি জিনিস আছে সেই জিনিসটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিম, হিম মানে হচ্ছে আমরা একটা আয়রন বা লৌহ যেটা আমরা জানতাম, আর গ্লোবিন হচ্ছে ওয়ান টাইপ অফ একটা প্রোটিন, ঠিক আছে, ওয়ান টাইপ অফ হচ্ছে একটা প্রোটিন। তাহলে রক্তে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই মূলত হচ্ছে রক্তটা লাল হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার পরীক্ষায় এই প্রশ্ন আসছে, রক্তের কালার বা রক্তের রং লাল হয় কেন? হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। হিম হচ্ছে আয়রন, ঠিক আছে, হিম হচ্ছে আয়রন বা লৌহ যেটা আয়রন, আর হচ্ছে গ্লোবিন হচ্ছে ওয়ান টাইপ অফ একটা কি আমার প্রোটিন। এটা কিন্তু একটা ভালো জিনিস যে হিম হচ্ছে একটা আয়রন, গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। দেখি তো আমরা মানব দেহে রক্তরাশে ভাসমান গোল দ্বিতীয় বোতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে খেয়াল করো, আমরা অন্যগুলোও দেখবো সেখানে পাবো নিউক্লিয়াস পাবো, কিন্তু লোহিত রক্তনিকার ভিতরে কোনো নিউক্লিয়াস নাই, এই জন্যই কথাটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন এবং অক্সিজেন বাহী। তাহলে আমরা কয়েকটা জিনিস পাচ্ছি, লোহিত রক্তনিকার ভিতরে কোনো নিউক্লিয়াস নাই এবং সে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন বহন করে, অর্থাৎ আমরা যে এই যে শ্বাস নিচ্ছি অর্থাৎ অক্সিজেনটা নিচ্ছি, সেটা তো আমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়তেছে, সেটা কিভাবে যাচ্ছে? সেটা হচ্ছে এই লোহিত রক্তনিকার মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ সে অক্সিজেনটা হচ্ছে লোহিত রক্তনিকার সাথে অক্সি হিমোগ্লোবিন রূপে অ্যাটাচমেন্টে আসে, মানে সংযোজন হয়, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন, অক্সিজেন আর হিমোগ্লোবিন মিশে অক্সি হিমোগ্লোবিন নাম গঠন করে, অক্সি হিমোগ্লোবিন নাম গঠন করে, অর্থাৎ আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেটা রক্তের হিমোগ্লোবিনের সাথে বাইন্ডিং হচ্ছে, বাইন্ডিং হয়ে অক্সি হিমোগ্লোবিন রূপে হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়াই পড়ছে। তাহলে অক্সিজেনটা বহন করে কে? স্পেসিফিক ভাবে লোহিত রক্তনিকা, নট শ্বেত রক্তকণিকা বা প্লেটলেট। তাহলে আমাদের এই টার্মগুলো একটু ভালো রাখতে হবে। সে নিউক্লিয়াস বিহীন, তার ভিতরে নিউক্লিয়াস নাই, সে নিউক্লিয়াস পরিবহন করে না, তার ভিতরে নিউক্লিয়াস, তার স্ট্রাকচারের ভিতরে নিউক্লিয়াস নাই, কিন্তু সে হচ্ছে অক্সিজেন বাহী, মানে সে অক্সিজেন বহন করে এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায়। তাহলে আমরা পাইলাম সে গোল, সে দ্বিতীয় বোতল দেখতে চাকতির মতো, তার নিউক্লিয়াস নাই, সে অক্সিজেন বহন করে, হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত, আমি আগেই বলছি লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন যুক্ত, ঠিক আছে, এবং লাল বর্ণের কণিকাকে লোহিত রক্তকণিকা বলে। তাহলে আমি যদি এখান থেকে কয়েকটা টার্ম বের করি, সেটা হচ্ছে প্রথমেই আমি কি বলবো, সে হচ্ছে নিউক্লিয়াস বিহীন। আমাদের এই টার্মগুলাই কয়েকটা ওয়ার্ড একটু ভালো করে মাথায় রাখবা, নিউক্লিয়াস বিহীন। নাম্বার 2 হচ্ছে অক্সিজেন বাহী, সে হচ্ছে অক্সিজেন বহন করে। নাম্বার 3 হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত। তাহলে যদি আমি লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখি, তাহলে আমার এসএসসি অনেক তথ্য চলে আসে। সে হচ্ছে নিউক্লিয়াস বিহীন, সে অক্সিজেন বহন করে, সে হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত, অর্থাৎ তার শরীরের ভিতরে, তার স্ট্রাকচারের ভিতরে হিমোগ্লোবিন আছে, তাহলে আমরা তাকে বলবো কি লোহিত রক্তকণিকা। এবার এরিথ্রোপোয়েসিস জিনিসটা কি? লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে। টার্মগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে চলে আসে যে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। আবার দেখবো যে এই লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি হয়। দেখো আমাদের পয়েন্টের ভিতরে লেখা আছে উৎপত্তি, লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথায়, নিষ্পত্তি কোথায়, এটা আমাদের জানতে হবে। তাহলে উৎপত্তি হচ্ছে, দেখো লেখা আছে অস্থিমজ্জার স্টেম কোষ থেকে, স্টেম কোষ থেকে হচ্ছে লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়ে থাকে এবং ধ্বংস হয় প্লিহাইজে। প্লিহা, আমাদের শরীরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে প্লিহা, যেটা হচ্ছে ব্যাংক রিজার্ভারও বলা হয়, যেখানে মোটামুটি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ব্লাড হচ্ছে জমা থাকে,
অর্থাৎ ব্লাড রিজার্ভার বলা হয় সেখানে, অর্থাৎ ব্লাড ব্যাংকও বলা যায় সেখানে, সেইখানে হচ্ছে যে তোমার কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে আমার লোহিত রক্তকণিকার উৎপত্তি হচ্ছে লাল অস্থিমজ্জার স্টেম সেল থেকে এবং ধ্বংসপ্রাপ্তি হচ্ছে প্লিহাতে যে। এবার দেখবো আমরা গড় আয়ু, অর্থাৎ একটা লোহিত রক্তকণিকা যে সেলটা উৎপন্ন হয় সে কতদিন নরমালি হচ্ছে জীবিত থাকে। আমরা এটা নরমালি আমাদের একটা কমন কোশ্চেন যে লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন, আমরা বলি 120 দিন। 120 দিন আমার নরমালি কত মাস হয়, 4 মাস হয়। অর্থাৎ লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, যেটাকে আমরা মাস হিসেবে করলে আমাদের কত আসবে, 4 মাস। এটা মোস্ট ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, আমার মাস হিসেব করলে সেটা আসবে কত মাস, 4 মাস। এবারে আমরা দেখব যে এই যে 120 দিন এবং মাস হিসেব করলে সেটা কি আসবে, 4 মাস আসবে। এবার দেখবো রক্ত লাল হওয়ার কারণটা কি। আমি আগেই বলছি লোহিত রক্তকণিকা কেন তার নাম লোহিত আসছে, কারণ তার ভিতরে কি আছে, হিমোগ্লোবিনের উপস্থিতি আছে এবং সেটা বলা হয়েছে 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিনের দুইটি অংশ, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে কি লৌহ ধারণকারী রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে একটা ওয়ান টাইপ অফ প্রোটিন। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট যে হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা হিম একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে লোহা বা লৌহ আর গ্লোবিন হচ্ছে কি তোমার একটা প্রোটিন। এবার হিমোগ্লোবিনের কাজ আমি আগেই বলছিলাম, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ডিং করে, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ডিং করে নাম গঠন করে অক্সি হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের মোস্ট একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে অক্সিজেন পরিবহন করে। দেখি আমরা প্রথম কথায় লেখা আছে প্রধানত অক্সিজেন পরিবহন করা তার কাজ, আর বাফার দ্রবণ হিসেবে কাজ করে মূলত। এবার আমরা একটু দেখব প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু, এটা আমরা জাস্ট মুখস্থ রাখতে হবে, প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু আসলে রক্তকণিকা থাকে। এটার বিভিন্ন অ্যামাউন্ট, কারণ আমাদের বয়সের কোন সময় আমরা যখন হচ্ছে ভ্রূণ ছিলাম, ভ্রূণ আকারে হইছে, তারপর শিশু ছিলাম, শিশু থেকে হচ্ছে পরবর্তীতে পূর্ণবয়স্ক হয়েছি, তারপর হচ্ছে দেখা যায় আমাদের বয়সের বিভিন্ন স্টেজ আছে, যেমন হচ্ছে আমাদের নিউনেটের একটা বয়স আছে, তারপর হচ্ছে আমরা টোডলার একটা সিজন আছে, তারপর আস্তে আস্তে অ্যাডাল্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে এক এক সময় এক এক পরিমাণ লোহিত রক্তকণিকা আমাদের শরীরে থাকে। ভ্রূণ দিয়ে বলা হয়েছে সব থেকে বেশি 80 থেকে 90 লাখ, শিশুদের 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে হচ্ছে 50 থেকে 54 লাখ, মহিলাদের হচ্ছে 44 থেকে 49 লাখ। দেখবো যখন হচ্ছে আমরা কখনো যদি ব্লাড ডোনেশন করি, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন করি, মানে একজনের দেহ থেকে রক্ত নিয়ে যদি যে ব্যক্তি রক্ত স্বল্পতায় ভুগতেছে, অর্থাৎ যার শরীরে রক্তের পরিমাণ যতটুকু থাকা দরকার তার থেকে যদি কম থাকে, তখনই দেখা যায় ডক্টর সাজেস্ট করে যে 1 ব্যাগ ব্লাড দেওয়ার জন্য। তাহলে যখন এই রক্তটা কিন্তু নরমালি হচ্ছে পূর্ণবয়স্ক ব্যক্তি ছাড়া অন্য কেউ দিতে পারে না, এবং তাহলে এখানে পূর্ণবয়স্ক দুইটা অপশন, একটা হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ, একটা হচ্ছে পূর্ণবয়স্ক মহিলা। তাহলে খেয়াল করো এখানে অ্যামাউন্টের ক্ষেত্রে পূর্ণবয়স্ক পুরুষে হিমোগ্লোবিনের সংখ্যা 50 থেকে 54 লক্ষ এবং স্ত্রীদের সেই সংখ্যাটা হচ্ছে 44 থেকে 49 লক্ষ। তাহলে একজন ব্যক্তি যদি ব্লাড নিয়েই থাকে, তাহলে সে যার কাছ থেকে বেশি পরিমাণ হিমোগ্লোবিন পাবে তার কাছ থেকেই ব্লাড নিতে চাবে স্বাভাবিকভাবে, এবং ডক্টর সাজেস্ট করে সবসময় পূর্ণবয়স্ক পুরুষদের থেকে রক্ত নেওয়ার জন্য, কারণ তাদের দেহে হিমোগ্লোবিনের সংখ্যার পরিমাণ খুব বেশি। এবার আমি বলছিলাম, আমি একটু একটা টার্মের ভিতরে বলছিলাম রক্ত স্বল্পতা। কোনো ব্যক্তি যদি রক্ত স্বল্পতায় ভোগে, অর্থাৎ তার শরীরে যে পরিমাণ রক্ত থাকার কথা সে পরিমাণ যদি রক্ত তার শরীরের ভিতরে না থাকে, তখনই তাকে আমরা বলবো রক্ত স্বল্পতা, যেটাকে আমরা মেডিকেল টার্ম হিসেবে বলবো এনিমিয়া। কি বলবো? এনিমিয়া। এনিমিয়ার বাংলা নাম হচ্ছে, আমরা বাংলা টার্ম হিসেবে বলবো রক্ত স্বল্পতা। অর্থাৎ একজন ব্যক্তির শরীরে আমরা জানি 5 থেকে 6 লিটার পরিমাণ ন্যূনতম রক্ত থাকে, ঠিক আছে? 5 থেকে 6 লিটার থাকলে আমরা তাকে সুস্থ স্বাভাবিক ব্যক্তি হিসেবে ধরে থাকি। তাহলে যদি একজন ব্যক্তির শরীরে যে পরিমাণ রক্ত থাকে, 50 লাখের চেয়ে 25% লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখের থেকে 25% কম হয়, তখনই আমরা তাকে এনিমিয়া হিসেবে ধরে থাকবো। এবার রক্ত স্বল্পতা এনিমিয়ার কারণ ভিটামিন B12, যার নাম জানি আমরা সায়ানোকোব্লামিন। ভিটামিন B12 এর নাম, আমরা যখন খাদ্য পুষ্টি টপিকস পড়বো তখন আমরা দেখবো ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোব্লামিন, ঠিক আছে? এবং এই ভিটামিন B12 এর কাজ হচ্ছে রক্ত উৎপাদন করা, ঠিক আছে? যে রক্ত উৎপাদনের কারণে, অর্থাৎ ভিটামিন B12 এর কারণে হচ্ছে তোমার রক্ত স্বল্পতা হতে পারে, ফলিক অ্যাসিডের কারণে হতে পারে, আমিষের জাতীয় খাবারের কারণে হতে পারে, লোহা বা লৌহ, ঠিক আছে, যেটা আমরা বলছি হিমোগ্লোবিন, লৌহ জাতীয় যে পদার্থ তার জন্য রক্ত স্বল্পতা হতে পারে। আবার পলি মানেই হচ্ছে বহু, পলিসাইথেমিয়া। যেরকম একজন মানুষের শরীরে যেরকম লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখের থেকে 25% কম হয়, তাকে আমরা রক্ত স্বল্পতা বলবো। ঠিক তেমনি কোন ব্যক্তির দেহে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা
65 লাখের বেশি হয়, এখানে ছিল 50 লাখ আর এখানে বলছে 65 লাখের বেশি হয়, তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া অর্থাৎ পলি মানেই হচ্ছে বহু বা বেশি, ঠিক আছে? তাহলে যখন 65 লাখের লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 65 লাখের বেশি হয় তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া, আর 50 লাখের থেকে যদি 25% কম হয় তখন তাকে আমরা বলবো কি, যে এনিমিয়া। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য নামে একটা লেখা আছে যে মানুষের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। আমি জানি লোহিত রক্তকণিকা যখন টপিকটা পড়ছে তখন দেখছি নিউক্লিয়াস বিহীন, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেমন দেখো যে উটের বেলায় লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, এটা একটা বেশ এক্সেপশনাল যে উটের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আছে সেখানে নিউক্লিয়াস থাকে, কিন্তু মানুষের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে সেটা নিউক্লিয়াস বিহীন। এবার আমরা দেখবো স্পেসিফিক ভাবে সেকেন্ড অপশন, যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, দেখি আমরা শ্বেত রক্তকণিকার ভিতরে কি আছে। আচ্ছা, আমরা টার্মগুলো একটু দেখি। শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, যেটা আমরা বলছি যে ডব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। হোয়াইট, শ্বেত মানে সাদা, সাদা মানে কি হোয়াইট, হোয়াইট ব্লাড রক্ত, সিতে কর্পাসেল কণিকা, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা। তার ভিতরে আমি যেরকম পড়ছিলাম নিউক্লিয়াসে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে সেটা ছিল নিউক্লিয়াস কি, লোহিত রক্তকণিকাতে কি ছিল, ছিল আমার কি নিউক্লিয়াস মানে বিহীন। আর এখানে দেখো তুমি খেয়াল করো শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস যুক্ত, জাস্ট উল্টা। লোহিত রক্তকণিকা ছিল নিউক্লিয়াস বিহীন, শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা, লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন ছিল আর শ্বেত রক্তকণিকা দেখো লেখা আছে হিমোগ্লোবিন বিহীন। যদি শ্বেত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকতো তাহলে ডব্লিউবিসি এর কালার হইতো আরবিসি, মানে লাল হইতো, তখন তার নাম কিন্তু আরবিসি হয়ে যেত। অর্থাৎ ডব্লিউবিসি মানে সাদা, মানে তার ভিতরে লাল কোনো বিষয় নাই, তার জন্য বলা হয়েছে এটা হিমোগ্লোবিন বিহীন। যদি হিমোগ্লোবিন না থাকে তাহলে তো কালার সাদাই হয়ে যাবে, লাল হওয়ার তো কোনো অপশন থাকে না, এই জন্য বলছে সেটা হিমোগ্লোবিন বিহীন। আর লোহিত রক্তকণিকা ছিল নিউক্লিয়াস বিহীন, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। দেখো লেখা আছে শ্বেত রক্তকণিকায় কোনো প্রকার রঞ্জক পদার্থ না থাকায় তাকে আমরা বলি কি শ্বেত রক্তকণিকা, কারণ এটা বর্ণহীন, মানে সাদা বর্ণহীন, কোনো কালার নেই। শ্বেত রক্তকণিকা মোস্ট ইম্পর্টেন্ট লাইনটা এটা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমরা এই শ্বেত রক্তকণিকাকে ছোটবেলায় পড়ছি আমরা আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক। কারণ কি, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করে এবং ফার্স্ট স্টেপ হিসেবে, ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে শ্বেত রক্তকণিকা মূলত কাজটা করে থাকে যে সেই জীবাণুটাকে প্রতিহত করার বা ধ্বংস করে দেওয়া। তার জন্য যে প্রক্রিয়ায় সে জীবাণুটাকে ধ্বংস করে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একমাত্র সংঘটিত হয় শ্বেত রক্তকণিকা করে থাকে। তাহলে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, জীবাণু ধ্বংস করে থাকে। তারপর দেখি আমরা কি আছে। শ্বেত রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে। মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হাজার শ্বেত রক্তকণিকা থাকে? এখানে লেখা আছে 4 থেকে 11,000, গড়ে 7500 শ্বেত রক্তকণিকা থাকে। লোহিত রক্তকণিকা শ্বেত গড় অনুপাত দেখবো আমরা। এর আয়ু, আমরা লোহিত রক্তকণিকায় গড় আয়ু করছিলাম 120 দিন, আর এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। আমরা স্পেসিফিক ভাবে এই তথ্যগুলো দেখলাম। এবার দেখি আমরা শ্বেত রক্তকণিকাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, একটু দেখি তো। শ্বেত রক্তকণিকা যদি বিভিন্ন ভাগে ভাগ করবো তার ভাগটা কি লেখা আছে দেখো, লেখা আছে অ্যাগ্রানুলোসাইট। কোন শব্দের প্রথমে যদি এ অথবা স্বরেয় কথাটা তুমি পাও তাহলেই তার সাথে না কথাটা পাবা। আমি একটা কথা বললাম যে কোন শব্দের প্রথমে যদি এ অথবা স্বরেয় কথাটা না পাও তাহলে তার সংজ্ঞার ভিতরে কি কথাটা পাবা? না পাবা। দেখো লেখা আছে অ্যাগ্রানুলোসাইট, দেখো লেখা আছে দানাবিহীন মানে দানা নাই, আর গ্রানুলোসাইট মানে দানাদার। তাহলে কোনটা দানাবিহীন কোনটা দানাদার অনেক সময় আমাদের মনে থাকবে না, যে মনে থাকে না যে আসলে কোনটা দানাবিহীন, গ্রানুলোসাইট দানাবিহীন না দানাদার, না গ্রানুলোসাইট দানাবিহীন না দানাদার। তাহলে কথা হচ্ছে কোন শব্দের প্রথমে যদি এ বা স্বরেয় কথাটা থাকে তাহলেই সেটাকে আমরা ধরে নেব কি না, মানে নাই, অর্থাৎ দানাবিহীন। গ্রানুলোসাইট আছে দানাবিহীন, গ্রানুলোসাইট আছে দানাদার। এবার গ্রানুলোসাইট কারা? লিম্ফোসাইট, মনোসাইট, মুখস্থ রাখবা। গ্রানুলোসাইট হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট, আর গ্রানুলোসাইটের ভিতরে নিউট্রোফিল, ইউজিনোফিল, বেসোফিল, তিনটা জিনিস হচ্ছে আমার গ্রানুলোসাইটের ভিতরে। আর গ্রানুলোসাইটের দুইটা, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। কিন্তু খুব ভালোভাবে নিচের কোনটি গ্রানুলোসাইট, নিচের কোনটি গ্রানুলোসাইট, এই টাইপের কোশ্চেন তো অনেক আসে, ঠিক আছে। এবার আমরা স্পেসিফিক ভাবে তাদের কাজটা দেখবো যে আসলে কাদের কাজটা কি, একটু দেখি। তাদের কাদের কাজটা যদি আমি দেখতে যাই, আমি স্পেসিফিক লাইনগুলো একটু ভালোভাবে হাইলাইট করব, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে গ্রানুলোসাইট যখন আমরা দেখলাম তখন আমরা দেখব
অ্যাগ্রানোসাইটের ভিতরে মনোসাইটের একটা বিষয় আছে, লিম্ফোসাইট মনোসাইট। সেই মনোসাইটের কাজটা কি? মনোসাইটের কাজটার ভিতরে তুমি একটু দেখো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে রোগ প্রতিহত করা হচ্ছে তোমার কি মনোসাইটের কাজ। আর লিম্ফোসাইটের কাজটা যদি আমি দেখি, অ্যান্টিবডি সৃষ্টি করা, শরীরের ভিতরে রোগ প্রতিরোধকারী যে অ্যান্টিবডিটা তৈরি করা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। দুইটা কাজ খুব ভালোভাবে মাথায় রাখবো। মনোসাইট হচ্ছে শরীরের ভিতরে জীবাণু প্রবেশ করছে, তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তোমার কি করলো, ধ্বংস করলো। আর লিম্ফোসাইট হচ্ছে শরীরে যেন কোনো জীবাণু প্রবেশ করে কোনো প্রকার কোনো আক্রমণ না করতে পারে, তার এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি করা, সেটা হচ্ছে আমার করে থাকে কে, লিম্ফোসাইট করে থাকে। এবার আমরা দেখবো গ্রানিউলোসাইট। গ্রানুলোসাইট আমি দেখছি, গ্রানুলোসাইট হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে তোমার কি নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। গ্রানিউলোসাইট যদি আমি দেখতে চাই যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তাহলে তার স্পেসিফিক কাজটা একটু আমি দেখে নেই। দেখি তার স্পেসিফিক কাজটা আমি দেখতে চাই। খেয়াল করে এখানে বলা হয়েছে সেও ঠিক তেমনি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে, এবং তার ভিতরে একটা কথা একটু ভালো করে খেয়াল করো, অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন, এই যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে জীবাণু ভক্ষণ করা, সেখানে আমরা একটা জাস্ট টোটাল প্রসেস, ঠিক আছে? ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস, যে প্রক্রিয়া জীবাণুটা ভক্ষণ করা হয়। আমি যদি শর্টকাটে যদি বুঝিয়ে থাকি, মনে করো যে তোমার শরীর, এই একটা তোমার একটা শরীর, এই শরীরের ভিতরে একটা জীবাণু প্রবেশ করলো। সেই জীবাণুটা বহিরাগত কোনো প্রোডাক্ট যদি প্রবেশ করে, শ্বেত রক্তকণিকা তাকে আইডেন্টিফাই করা, অর্থাৎ ডব্লিউবিসি তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে যে আমার ভিতরে যে বহিরাগত যে প্রোডাক্টটা শরীরে প্রবেশ করলো, সে আসলে আমার জন্য ক্ষতিকর না আসলে আমার জন্য সুখকর। যদি দেখে যে সে আসলে যে আমার জন্য ক্ষতিকর, তখন নিউট্রোফিল সে প্রথমে করে কি, এই যে জীবাণুটা প্রবেশ করছে তার শরীরের সাথে যাইয়া একদম টোটাল অ্যাটাচমেন্টে চলে যায়, মানে পাশে যাইয়া তার পাশে যেয়ে দাঁড়ায়, ঠিক আছে? পাশে যেয়ে দাঁড়ায়, যদি দেখলো নিউট্রোফিল সে তার চারপাশে যে দাঁড়াইলো, কিন্তু একটা পাশ কিন্তু এখনো ফাঁকা, অর্থাৎ তাকে টোটালটা ঘিরে ধরতে পারলো না, তখন কি করে কি, এখান থেকে নিউট্রোফিল একটা মিথ্যা পা, সিউডোপোর, যেটাকে মেডিকেল টার্মে বলে সিউডোপোর, একটা মিথ্যা পা বের করে। মিথ্যা পা বের করে সে হচ্ছে টোটালটা তাকে, এই যে বহির্গত জীবাণুটাকে টোটালটাকে একদম পুরো ক্লোজ করে ফেলে, ক্লোজ করে পরবর্তীতে তাকে ধ্বংস করে ফেলে মনোসাইট প্রক্রিয়া বিভিন্ন প্রসেসের মাধ্যমে। তাহলে এই যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার টোটাল তার সংস্পর্শে যায়, সংস্পর্শে যায় তাকে চারপাশ থেকে ঘিরে ধরে, ঘিরে ধরে যদি দেখে যে টোটাল বডিটাকে আমি ক্লোজ করতে পারলাম না, তখন সে একটা মিথ্যা পা বের করে তাকে টোটালি একটা ক্লোজ করে দেয়। এই টোটাল এই যে একটা প্রসেস বা প্রক্রিয়া, এটা হচ্ছে অ্যামিবয়েড চলন, অ্যামিবার মতো একটা চলন দেখায়। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, নিউট্রোফিল অ্যামিবয়েড চলন প্রক্রিয়া করে, এই প্রক্রিয়াকে বলা হয় ডায়াবটিস। এবার ইওসিনোফিলের ভিতরে আমি যে জিনিসটা মাথায় খুব ভালো করে লাগাবো, অ্যালার্জির বিরুদ্ধে, খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দেহে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কে, ইওসিনোফিল। এরপরে যে তোমার আয়ুষ্কাল 8 থেকে 12 দিন, এগুলো একটু আমরা মেমোরাইজ করার চেষ্টা করবো। তবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে প্রশ্ন এখান থেকে 99% কোশ্চেন হওয়ার সম্ভাবনা, যে দেহের অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে কি, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, তোমার লিম্ফোসাইট কোনটা কি কাজ করে। এবং বেসোফিল যদি আমি খেয়াল করতে চাই, বেসোফিলের ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সে হচ্ছে হেপারিন নিঃসরণ করে। খেয়াল করো, হেপারিন, হেপারিন হচ্ছে আমাদের শরীরের রক্তে, অর্থাৎ তুমি একটু খেয়াল করবে, আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায়, ঠিক আছে, কিছুক্ষণ পর দেখবা যে সেই জায়গাটা যদি আমি চেপে ধরে বসি, তাহলে দেখবা যে কিছুক্ষণ পর সেখানে যে ব্লাডটা আছে, ব্লাডটা শক্ত হয়ে যায়। কিন্তু তাহলে এইরকম যদি ব্লাড যদি আমার শরীরের ভিতরে, আমাদের শরীরের অভ্যন্তরীণ অংশে যদি এইরকম ব্লাড জমা হয়ে যায়, তাহলে তো আমার শরীরের ভিতরে রক্ত সংবহনই থাকবে না। অর্থাৎ তাহলে আমার শরীরের ভিতরে যে রক্ত বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছাচ্ছে, তাহলে এই রক্তটাকে তরল রাখতেছে, অবশ্যই কোনো একটা জিনিস আছে যে রক্তটাকে তরল রাখতেছে, সেই রক্তকে তরল রাখার কাজ হচ্ছে হেপারিনের কাজ। অর্থাৎ শরীরের ভিতরে যে আমার রক্তটা আছে, সেই রক্তটা যে তরল থাকবে, সেই তরল রাখার কাজটাই হচ্ছে হেপারিনের কাজ। দেখো লেখা আছে যে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা প্রদান করে হচ্ছে হেপারিন, এবং এই হেপারিন নিঃসরণ করেন কে, বেসোফিল। তাহলে আমি তিনটা টার্ম দেখলাম, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তাহলে নিউট্রোফিলের ভিতরে পাইলাম আমরা সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ইওসিনোফিলের ভিতরে পাইলাম সে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, আর বেসোফিল পাইলাম সে হেপারিন নিঃসরণ করে, আর হেপারিনের কাজ হচ্ছে আমাদের শরীরের ভিতরে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। এটা হচ্ছে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যে আমার এখান থেকে ডব্লিউবিসি। তাহলে আমি ডব্লিউবিসি অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইটের ভিতরে পার্টগুলো দেখলাম, এবং পার্টের পরে হচ্ছে তার কোনটার কাজ কি সেটা আমরা দেখলাম। এবার আমরা একবারে মেইনলি শ্বেত রক্তকণিকার কাজগুলো একটু দেখবো।
দেখো এতক্ষণ যে আমরা বিভিন্ন লাইন আকারে দেখছি সেটা পয়েন্ট আকারে দেখি। দেখো সেখানে বলা হয়েছে মনোসাইট এবং নিউট্রোফিল উভয়ই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে, বেসোফিল হচ্ছে হেপারিন উৎপন্ন করে, আর লিউকোসাইট হচ্ছে হিস্টামিন সৃষ্টি করে, নিউট্রোফিলের বিষাক্ত দ্বারা জীবাণু ধ্বংস করে। জাস্ট আমরা এতক্ষণ যে লাইন আকারে যে জিনিসগুলো পড়ছি সেটা পয়েন্ট আকারে খুব শর্ট আকারে আমরা দেখতে পারি। এবারে আমরা যেরকম লোহিত রক্তকণিকার যে কিছু অংশে কিছু টার্ম দেখছিলাম, যেমন কি কি টার্ম দেখছিলাম, রক্ত স্বল্পতা বা এনিমিয়া দেখছিলাম, তারপর হচ্ছে তোমার যে রক্ত যদি পলিসাইথেমিয়া অর্থাৎ লোহিত রক্তকণিকার সংখ্যা যদি নরমাল থাকে অর্থাৎ 65 লাখের বেশি হয় তখন তাকে আমরা পলিসাইথেমিয়া বলি। এইরকম ডব্লিউবিসির ক্ষেত্রেও কিছু জিনিস আমরা দেখবো। ডব্লিউবিসির কি কি জিনিস দেখতে পারি? একটা হচ্ছে লিউকোপিয়া। দেখো লিউকো, যেহেতু এর নাম হচ্ছে লিউকোসাইট, লিউকোসাইট সেখান থেকে কিন্তু নাম আছে লিউকোপিয়া। দেখো লেখা আছে লিউকোপিয়ার মধ্যে বলছে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে তখন থেকে আমরা লিউকোসাইটোসিস, আর কম থাকলে আমরা বলবো লিউকোপিয়া। লিউকোসাইটোসিস এবং লিউকোপিয়া যদি কম থাকে তাহলে হচ্ছে, বেশি থাকে তাহলে লিউকোসাইটোসিস, যদি কম থাকে তাহলে লিউকোপিয়া। ব্লাড ক্যান্সারের অপর নাম হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া ব্লাড ক্যান্সার, অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অস্বাভাবিকভাবে বাড়ে। আমরা জানি একজন স্বাভাবিক মানুষের দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 11,000। এখন কোন ব্যক্তির দেহে যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা এর কয়েকশো গুণ হয়ে যায়, মানে প্রতিদিন যদি অনিয়মিত আকারে মানে অস্বাভাবিক ভাবে যদি এর রক্তকণিকার সংখ্যা যদি বাড়ে তখন তাকে আমরা বলি লিউকেমিয়া, বা যেটাকে আমরা বাংলায় বলবো ব্লাড ক্যান্সার। অর্থাৎ ব্লাড ক্যান্সার আমরা সচরাচর এই নামটা সম্পর্কে জানি, লিউকেমিয়া নামটা না জানলেও আমরা জানি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারের মেডিকেল টার্ম হিসেবে আমরা বলি লিউকেমিয়া। অর্থাৎ লিউকেমিয়া মানে হচ্ছে শরীরের শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তেছে। একজন মানুষের সুস্থ স্বাভাবিক দেহের একজন মানুষের নরমাল একজন মানুষের দেহে 4 থেকে 11,000 লিউকো মানে ডব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্ত থাকে। সেখানে যদি একজন ব্যক্তির দেহে এর থেকে 4-5 গুণ হারে যদি তোমার বেড়ে যায় তখন তাকে আমরা বলবো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। এবার আমরা একটু দেখি যে অনুচক্রিকা বা প্লেটলেট। আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে, আমাদের শরীরে যদি কোনো অংশ কেটে যায় তখন দেখা যায় কিছু সময় আমরা সেটাকে চাপ দিয়ে ধরে থাকি, তখন দেখা যায় সেখানে রক্তটা জমাট বেঁধে যায়। রক্তের যে জায়গাটা কেটে গেছে সেখানে একটা শক্ত আবরণ পড়ে, সেই আবরণটাকে যদি আমরা টেনে উঠাই তখন দেখা যাবে আবার সেখান থেকে রক্ত বেরোয়, আবার চেপে ধরলে আবার কিছুক্ষণ পর রক্ত থেমে যায়। অর্থাৎ এই যে কেটে গেল, টোটাল প্রসেসটা কেটে গেল, সেখানে যে চাপ দিয়ে ধরার কারণে সেখানে কিছু একটা হইলো, একটা জালের মতো সৃষ্টি হইলো, যে জালটা হচ্ছে আমার ভিতর থেকে রক্তটাকে আর পুনরায় বের করে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা কেন অবশ্যই কিছু একটা কাজ করে, সেই কাজটাই হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট করে। দেখো অনুচক্রিকার বৈশিষ্ট্যের ভিতরে আমি আবার দেখবো সে নিউক্লিয়াস বিহীন। তাহলে আমরা লোহিত রক্তকণিকাকেও আমরা পাইছিলাম সে নিউক্লিয়াস বিহীন, তাহলে অনুচক্রিকাও নিউক্লিয়াস বিহীন। সে অনুচক্রিকা প্রতি ঘন মিলিমিটার রক্তে, আমাদের এই মানটা খুব জানা দরকার, আমাদের ব্যক্তি জীবনেও জানা দরকার। কারণ আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তোমার দেখা যায় হচ্ছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব খুব বেশি, এবং ডেঙ্গু রোগের একটা মোস্ট সিমটম হচ্ছে যে রক্তের যে তার প্লেটলেট বা অনুচক্রিকাটা থাকে সেটা খুব অস্বাভাবিক হারে ভেঙে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু টার্ম জানা উচিত যে একজন সুস্থ স্বাভাবিক দেহের মানুষের শরীরে অনুচক্রিকার পরিমাণটা কত, 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। আমার 1.5 লাখ থেকে 4 লাখ হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক। 1.5 লাখ থাকলেও সেটা নর্মালি ধরা হয়, 4 লাখ থাকলেও নর্মাল ধরা হয়। কিন্তু দেখা যায় যারা হচ্ছে তোমার যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাদের রক্তে অনুচক্রিকার পরিমাণ কমতে থাকে, অর্থাৎ 1.5 লাখের নিচে চলে আসে, অনেক নিচে চলে আসে। তাহলে আমাদের এটা কিন্তু সবারই জানা দরকার, একজন সুস্থ মানুষ স্বাভাবিক দেহে অনুচক্রিকার পরিমাণ কত, 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে, এবার দেখি একটু ধ্বংসপ্রাপ্ত হয় কোথায়, যকৃত প্লীহার ভিতরে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। অনুচক্রিকার কাজ হচ্ছে প্লেটলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। রক্তপাত বন্ধ করাই হচ্ছে অনুচক্রিকার কাজ, এবং সে রক্তটা যে বন্ধ করে সেটা কিসের মাধ্যমে বন্ধ করে, প্লাগ সৃষ্টির মাধ্যমে। মানে ওইখানে একটা এরকম যে কোথাও একটা কেটে গেল, সেখানে যদি কেটে যায় সেখানে অনুচক্রিকা যায় তোমার এরকম বিভিন্ন ভাবে জাল 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 আকার করে দেয়, যাতে সেখান থেকে রক্তটা না বের করতে পারে। ঠিক আছে, এবং সেখানে একটা জিনিস ফিব্রিনোজেন কাজ করে থাকে। এবং পরবর্তীতে লেখা আছে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকার কাজ। এবার আমরা জাস্ট 3টা টার্ম দেখলাম, আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা, 3টা কিন্তু আমরা বেসিক্যালি প্রত্যেকটা ধারণা নিলাম যে কোনটার কি কাজ। এবার রক্তের 13টি কোলোটিং ফ্যাক্টর আছে, আমাদের 13টি কোলোটিং ফ্যাক্টর না জানলেও আমাদের যে 4টা কোলোটিং ফ্যাক্টর জানতে হবে, এবং সেজন্য আমরা একটা কবিতা ইউজ করছি। দেখো যে রক্ত যে জমাট বাঁধে
যে আমাদের রক্ত কোনো শরীরে কোনো অংশ কেটে গেলে সেখানে যে রক্তটা যে জমাট বাঁধে তার জন্য 13টা ক্লোটিং, ক্লোটিং মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে, ক্লোটিং ফ্যাক্টর কাজ করে থাকে। তবে 13টি ফ্যাক্টর আমাদের জানার দরকার নাই, আমাদের মূলত প্রধান 4টি ফ্যাক্টর কিভাবে মনে করব, ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে, এই ফুল পরে টুপ করে লাইনটির মাধ্যমে মূলত হচ্ছে আমি মনে রাখবো বা আমরা মনে রাখবো যে কোন 4টা ফ্যাক্টর মূলত হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো ফুল, ফ থেকে হচ্ছে ফিব্রিনোজেন, পরের প থেকে হচ্ছে প্রথমবিন, টুপের ট থেকে হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আর করে, করে যদি আমি এভাবে না লিখে লিখি করে, কে থেকে করে, সিও আর ই করে, সি থেকে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম কিন্তু 2 যোজি 2+, ঠিক আছে। তাহলে 4টা ফ্যাক্টর ফুল পরে টুপ করে, ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম আয়ন, এই 4টা ফ্যাক্টর, অর্থাৎ রক্ত জমাট বাঁধার 4টা ফ্যাক্টর আছে, যে 4টা ফ্যাক্টর মূলত হচ্ছে তোমার রক্তকে টোটালি আমার শরীরে যে কোথাও অংশ কেটে গেলে যে রক্ত জমাটটা বাঁধায় সেটা হচ্ছে 4টা ফ্যাক্টর কাজ করে। ফুল পরে টুপ করে 4টার মাধ্যমে আমরা জানবো ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এবারে আমরা দেখবো হেপারিন। আমি আগেই বলছি আমাদের শরীরের ভিতরে যে রক্তটা তরল থাকে সেটা মূলত কোনো একটা অবশ্যই কিছু জিনিস আছে যেটা আমার শরীরের ভিতরে রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। শরীরের ভিতরে আমার হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে যে রক্তটা পাম্প হয়ে সারা দিয়ে ছড়াচ্ছে সেখানে কিন্তু রক্ত জমাট বাঁধে নাই, ঠিক আছে। রক্ত যে তরল আছে বা সে লিকুইড আকারে আছে এটার মূল কারণ হচ্ছে রক্তের ভিতরে হেপারিন নামক এক পদার্থ আছে যেটা অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি কোয়াগুলেন্ট, কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধা, অ্যান্টি মানে হচ্ছে যাতে জমাট না বাঁধতে পারে, এই জন্য এটা একটা অ্যান্টি কোয়াগুলেন্ট। আসতে পারে নিচের কোনটি অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্সার হবে হেপারিন, ঠিক আছে। কোয়াগুলেশন মানে হচ্ছে জমাট বাঁধা, কোয়াগুলেশন শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা, তার অ্যান্টি মানে বিপরীত, মানে রক্ত যাতে জমাট না বাঁধতে পারে, তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে কে, হেপারিন। এবং হেপারিন দেখো লেখা আছে হেপারিন দেহের ভিতরে রক্তকে তরল রাখতে সাহায্য করে এবং এই হেপারিন নিঃসৃত হয় বেসোফিল থেকে, বেসোফিল থেকে মূলত হেপারিন নিঃসৃত হয়। এবার দেখো আমরা এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে জানলাম, এবার আমরা কয়েকটা দেখবো, কয়েকটা ভিটামিন বা কয়েকটা টার্ম সম্পর্কে দেখবো, দেখি একটু। এখানে বলা হয়েছে ভিটামিন কে, ভিটামিন কে কি কাজটা করে থাকে, ভিটামিন কে এর কাজটা হচ্ছে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে ভিটামিন কে। ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত যাতে জমাট বাঁধতে পারে সেই কাজে সাহায্য করে। এবার দেখো থ্রম্বোসাইটোসিস, অর্থাৎ রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে তোমার কি বলা হয়, থ্রম্বোসিস বলা হয়, থ্রম্বোসাইটোসিস বলা হয়। এবার একটা ছকের মাধ্যমে লোহিত রক্তকণিকার পরিমাণ পুরুষে কত থাকে, মহিলাতে কত থাকে, শ্বেত রক্তকণিকার ভিতরে যে কয়েকটা টার্ম পাইছি নিউট্রোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, তাদের পরিমাণ কত, হিমোগ্লোবিন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। পুরুষে হিমোগ্লোবিনের পরিমাণ 14 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার, মহিলাদের হচ্ছে 12 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার। আবার দেখি আমরা এখানে অনুচক্রিকার ক্ষেত্রে দেশে যে 50 থেকে 4 লাখ। সিরাম কিটিনিন, সিরাম কিটিনের মানটা একটু ভালো করে মুখস্থ রাখবো আমরা, কোলেস্টেরল নামটা মুখস্থ রাখবো, বিলিরুবিনের পরিমাণ খুব ভালো করে মনে রাখবো, ঠিক আছে। বিলিরুবিন থেকে কিন্তু মূলত হচ্ছে বিলিরুবিন টেস্টের মাধ্যমে মূলত হচ্ছে একজন ব্যক্তির শরীরে লিভার ফাংশন ঠিক আছে কিনা, লিভারের কতটুকু কার্যকর গুণাগুণ মান বা লিভার ঠিকভাবে হচ্ছে তার ফাংশনটা কাজ করতে পারতেছে কিনা সেটা কিন্তু বিলিরুবিন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। এবার দেখি আমরা রক্ত তঞ্চন কাল, তঞ্চন মানে জমাট বাঁধা, অর্থাৎ কাল মানে সময়, রক্ত তঞ্চন কাল রক্ত জমাট বাঁধার সময়, অর্থাৎ দেখা যায় কোন ব্যক্তির দেহ যদি কেটে যায় তাহলে দেখা যায় অনেক ব্যক্তি রক্ত চেপে ধরলাম তারপরে দেখা যায় আবার ছাড়লে রক্ত বের হওয়া থাকে, কোন কোন ব্যক্তি দেখা যায় একটু চাইপার পরে আর দেখা যায় পুনরায় রক্ত বের হয় না। তাহলে রক্ত বাঁধা যে রক্তকে মানে কোন শরীরে কোন অংশ কেটে যাওয়ার পর রক্ত যে তোমার নিরবিচ্ছিন্ন ভাবে হচ্ছে শরীর থেকে বের হতে থাকে এবং সেটা বন্ধ করার যে একটা প্রসেস, সেই প্রসেসের ভিতরে কারো সময় বেশি লাগে কারো সময় কম লাগে। তাহলে এখানে সংজ্ঞাটা বলছে দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ত তঞ্চনকাল বলে। দেখো আমরা এখানে হচ্ছে কয়েকটা জিনিস দেখছি যে একজন স্বাভাবিক মানুষের রক্ত তঞ্চনকাল হচ্ছে কয় মিনিট, 3 থেকে 8 মিনিট। নরমালি কোনো ব্যক্তি যদি কেটে যায় তাহলে সেখানে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে সেখানে 3 মিনিট লাগতে পারে, আর যদি সেখানে দেখা যায় নরমালি 1 থেকে 4 মিনিটের ভিতরে হচ্ছে স্বাভাবিক সময়, 1 থেকে 4 মিনিট যদি চেপে রাখা হয় তাহলে নরমালি একজন মানুষের দেহে হচ্ছে রক্ত তঞ্চন অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাবে, অর্থাৎ রক্ত শরীর থেকে বের হবে না। এবার লসিকা, লসিকার ভিতর দেখবো আমাদের এখানে 5 ধরনের লসিকা আছে। 5 ধরনের লসিকা গ্রন্থির নামটা লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা।
মজ্জা, অর্থাৎ মানুষের শরীরে 5 ধরনের লসিকা গ্রন্থি আছে। 5 ধরনের লসিকা গ্রন্থির নামগুলো কি? লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। এবার আমরা প্লিহাটা দেখব। প্লিহাকে আমরা বলছিলাম যে লোহিত রক্তটিকা ধ্বংসপ্রাপ্ত হয় প্লিহায়, কারণ প্লিহা হচ্ছে একটা ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার বলা হয়। দেখো লেখা আছে প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়, কারণ এখানে প্রায় 300 মিলিমিটার পর্যন্ত রক্ত জমাট বাঁধতে পারে। এছাড়াও লেখা আছে প্লিহা রক্তে ও প্রধান ছাঁকনি হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে জাস্ট আমরা এখান থেকে একটা মাথায় রাখবো যে রক্তের যে ব্লাড ব্যাংক বা রিজার্ভার বলা হয় কাকে? আমরা প্লিহাকে বলে থাকবো। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি রক্তবাহিকা। আমরা কিন্তু পড়ছিলাম রক্তবাহিকা হচ্ছে ধমনী, শিরা, কৈশিক জালিকা, এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। বাট আমরা একটু দেখি, এখানে দেখো লেখা আছে রক্তবাহিকা 3 প্রকার। ঠিক আছে, রক্তবাহিকা 3 প্রকার। দেখো 3 প্রকার ভিতরে প্রথম হচ্ছে ধমনী, তারপর হচ্ছে শিরা, তারপর হচ্ছে কৈশিক জালিকা। ধমনী, শিরা, কৈশিক জালিকা। এবার ধমনী, শিরা, কৈশিক জালিকার কিছু বেসিক্যালি তথ্য আমরা আজকে জানবো। সেখানে দেখো লেখা আছে যে তথ্যটা জানবো, ধমনী প্রথমেই জানবো সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে সারা দেহে ছড়াইয়ে দেয় হচ্ছে ধমনী। তাহলে আমার ধমনী, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যে রক্তটা ছড়ায় সেকে ধমনী। তাহলে একটা স্পেসিফিক তথ্য হচ্ছে ধমনী কি জাতীয় রক্ত বহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। দেখো লাইনটা এভাবেই লেখা, যেসব অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় তাদেরকে আমরা ধমনী বলবো। এখানে বলা হয়েছে পালমোনারি ধমনী ব্যতিক্রম। আমরা যখন পরবর্তী লেকচারে দেখবো পালমোনারি ধমনী কেন ব্যতিক্রম, কারণ পালমোনারি কথাটা আসছে ফুসফুস থেকে। ঠিক আছে, এটার ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে দিব যে কিভাবে আসলে এই ধমনীটা ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম যেহেতু, অবশ্যই যদি সকল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে পালমোনারি ধমনী অবশ্যই সে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে, যেহেতু সে ব্যতিক্রম। তাহলে আমরা জানি সকল ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করলেও পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, কারণ এটি কি? দেখো লেখা আছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে পৌঁছে দেয়। আচ্ছা গেল। এবার ধমনী প্রাচীর। এবার দেখো আমরা যে যদি আমরা শিরার সংজ্ঞাটা দেখি, শিরার সংজ্ঞার ভিতরে দেখো লেখা আছে সে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। তাহলে আমরা কয়েকটা জিনিস জানবো, ধমনী হচ্ছে তোমার কি জাতীয় সমৃদ্ধ রক্ত বহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আর শিরা হচ্ছে আমার কি জাতীয় রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়াইয়া দেয়। ঠিক আছে, আর কার্বন সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে আমরা কিন্তু স্পেসিফিক এই তথ্যটা আমাদের জানা দরকার। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। ধমনী কি করে? হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়াইয়ে দেয়, আর শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। এটা হচ্ছে আমার বেসিক্যালি তথ্য। অর্থাৎ এইটুকু যদি আমি মাথায় রাখতে পারি তাহলে মোটামুটি আমার হচ্ছে এখানে স্পেসিফিক তথ্যটা আমরা জানতে পারি। এবার ধমনী ও শিরার পার্থক্যটা আমরা একটু দেখবো। ধমনী ও শিরার পার্থক্যটা একটু দেখবো। দেখো লেখা আছে ধমনী ও শিরার পার্থক্য যদি আমরা দেখি, দেখো লেখা আছে ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়ায়। ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্ত ছড়ায়, আর শিরা হচ্ছে দেহ থেকে, মানে সারা দেহ থেকে হৃৎপিণ্ডের দিকে রক্ত নিয়ে আসে। আবার পরিসমাপ্তি, দেখা যায় হৃৎপিণ্ড থেকে যে রক্তটা নিয়ে যায় সে সর্বশেষ কৈশিক জালিকায় দিয়ে শেষ হয়ে যায়, আর সে কৈশিক জালিকা থেকে হৃৎপিণ্ডে এসে সমাপ্তি হয়। আর প্রাচীর দেখবো, গহ্বর দেখবো, কপাটিকা, এগুলো জাস্ট অ্যাজ ইউজুয়াল। বাট দুইটা প্রথম পয়েন্ট দুইটা হচ্ছে মোস্ট বেশি ইম্পর্টেন্ট, কে কোথায় রক্ত নিয়ে যায়, কে কার কাছে গিয়ে শেষ হয়। ঠিক আছে, আজকে টপিকসে আমরা এই জাস্ট রক্ত সংবহন তন্ত্রের যে টপিকটা সেটা হচ্ছে আমরা টোটাল দেখলাম। রক্ত সংবহন তন্ত্রের ভিতর কি আছে, রক্ত কি, রক্তের হচ্ছে আমরা কয়েকটা জিনিস দেখছি। প্রথমেই দেখছি হচ্ছে রক্ত কি, প্রথমে দেখছি রক্ত কি, তার উপাদান দেখছি। রক্ত কণিকার ভিতরে প্রত্যেকটা পার্টের, মানে আরবিসি বলো, ডব্লিউবিসি বলো, প্লেটলেট বলো, তার প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়াল সব ব্যাখ্যা দেখছি। এবার রক্ত বাহিকা সমৃদ্ধ সম্পর্কে, ধমনী সম্পর্কে টোটাল আইডিয়া নিছি, শিরা সম্পর্কে টোটাল আইডিয়া নিছি। এছাড়া হচ্ছে এর সাথে কানেক্টেড যে বিষয়গুলো আমাদের জানা দরকার সে সকল বিষয়গুলো আমরা দেখছি। তাহলে আজকে টপিকসে আমরা যতগুলা জিনিসগুলা দেখলাম এর ভিতর থেকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় তোমার অ্যাজ ইউজুয়াল ভাবে অনেক প্রশ্ন এসে থাকে।
ঠিক আছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস গুলো কিন্তু আমরা আজকে দেখলাম, আজকে যতটুকু আমাদের ক্লাসের ভিতরে ছিল। তাহলে এই টপিকস এর ভিতরে যেমন দেখা যায় যতটুকু আমরা দেখছি, এছাড়া হচ্ছে আমরা পরবর্তী লেকচারে হৃৎপিণ্ড দেখবো, হৃৎপিণ্ডের কাজ দেখবো, হৃৎপিণ্ডের প্রাচীর দেখবো, বা হচ্ছে তোমার হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত যে ধরনের রোগগুলো আছে সেই রোগগুলো সম্পর্কে জানবো। তো আলটিমেটলি হচ্ছে আমার রক্ত থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা যেন আমি দুইটা প্রশ্ন আসলে দুইটাই যেন আমি 100% অ্যান্সার করতে পারি। তাহলে আজকে টপিকস এর ভিতরে যে জিনিসগুলো দেখলাম, এটা যদি খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পারো, পরীক্ষা এখান থেকে এর বাইরে থেকে প্রশ্ন হওয়ার আল্লাহর রহমতে কোনো কোশ্চেন মানে সম্ভাবনা নাই যে এখানের বাইরে থেকে কোনো টপিক থেকে প্রশ্ন হবে। এবং যতটুকু আমরা শিখেছি এইটুকু যদি খুব ভালোভাবে মেমোরাইজ করতে পারো, খুব ভালোভাবে মাথায় রাখতে পারো, তাহলে পরীক্ষায় যদি এই টপিকস এর আওতাধীন কোনো প্রশ্ন হয়, ইনশাআল্লাহ তুমি হচ্ছে সেখান থেকে অ্যান্সার করতে পারবা। আর প্রতিনিয়ত হচ্ছে আমাদের মেরি নার্সিং এর অনলাইন ক্লাসগুলোতে তোমরা হচ্ছে যখন হচ্ছে অনলাইন ক্লাসের ব্যাচগুলো চলবে, সেই ব্যাচগুলোতে হচ্ছে তোমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক শিক্ষার্থী যারা হচ্ছে অনলাইনে আমাদের মাধ্যমে পড়ে সরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউটে বর্তমানে সরকারিভাবে পড়াশোনা করতেছেন, এবং এই প্ল্যাটফর্মটা তোমাকে হচ্ছে সকল ধরনের সার্ভিস দিয়ে থাকবে, তোমার সকল ধরনের লেকচার খুব সুন্দরভাবে তোমাকে প্রোভাইড করবে। এছাড়া হচ্ছে ক্লাস ব্যতীত যদি তোমার কোনো প্রকার হচ্ছে কোনো সলভ মানে সমস্যা থাকে পড়াশোনার ভিতরে, এর জন্য আমাদের স্পেশাল মেন্টর রয়েছে যারা হচ্ছে তোমাদের সকল ক্ষেত্রে সকল সময় তোমাদের ধরনের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া আমাদের রেগুলার পরীক্ষাগুলো তোমাদেরকে এত বেশি কনফিডেন্স দিবে যেটা আসলে তোমার নার্সিং ভর্তি পরীক্ষাকে আরো বেশি সহযোগী করে তুলবে। অতএব কথা হচ্ছে যে তোমরা বাসায় যতটুকু সময় থাকবে এই সময়টাকে হচ্ছে খুব সুন্দরভাবে কাজে লাগাবে, আমাদের লেকচারগুলো খুব ভালোভাবে ফলো করো, আমাদের পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। আশা করি হচ্ছে তোমরা সবাই সফল হবে, এবং যে কোনো ধরনের সমস্যা সমাধানে আমাদের পেজের সাথে আমাদের মেন্টরদের সাথে তোমরা কানেক্টেড থাকবে। ইনশাআল্লাহ তোমার সকল প্রশ্নের সমাধান আমরা ইনশাআল্লাহ করব। অতএব কথা হচ্ছে স্টে সেফ, খুব ভালোভাবে থাকো এবং পড়াশোনা করো। আর তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ তোমাদের কাছে বাকি টপিক সম্পর্কে আরো সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং এতদিন হচ্ছে তোমাদের বাকি ক্লাসগুলো চলমান থাকবে, তোমরা ক্লাসগুলো করতে থাকো। ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের জন্য নিশ্চিত থাকবে একটা সিট, সেটা হচ্ছে যে কোনো নার্সিং কলেজ বা নার্সিং ইনস্টিটিউট। সবার জন্য শুভকামনা থাকবে। আজকে ক্লাস এই পর্যন্ত, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।